মেয়েদের সংসারে কাজের কোনো শেষ নেই, মেয়েদের শরীরের কোনো দাম নেই। যে যত কাজ করে, যে যত দায়িত্ব নেয়, তার ওপর পরিবারের লোকজন বা আশেপাশের লোকজন সব কিছু আরও বেশি করে চাপিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, কালকে সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু কালকে না আমার ঘর ছাড়াচ্ছিল। প্রায় বোধ হয় 3 থেকে 4 মাস পর ঘর ছাড়ালাম। তো এত কাজ ছিল আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকালবেলা উঠে আবার ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়াল কি বলো তো, অনেক দিন ঘরে না থাকলে না এই ঘর দোর পরিষ্কার করা, ঝুল ঝাড়া, কাপড় কাচা এইসব করতে গেলে এত ঘেঁটে হয় যে কোনোভাবেই ব্লগটা আর শুরু করা যায় না। আর অতিরিক্ত কাজ থাকলে না ব্লগটা কিছুতেই বানানো যায় না, ভিডিও করাই যায় না, মানে কোনটা ছেড়ে কোনটা করবো এরকম অবস্থা হয়। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে কী বার? আজকে হচ্ছে বুধবার। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 9:30। আজ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমার না মানে এত টায়ার্ডনেস লাগছে, মানে প্রায় সেই রোজার মাস থেকে ধরো একা একা সব কিছু করছি, মানে এই কিছুদিন হলো মানে একটু রিলিফ পাচ্ছি, তো শরীরটা খুব ভালো লাগছে। কালকে রাতে খুব ভালো ঘুম হয়েছে, এত সুন্দর ওয়েদারটা, এখনও খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো একদম ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খাওয়া হয়ে গেছে। আর রান্নাবান্না মোটামুটি কী হবে এখন একটা কিছু ডিসাইড করেছি, বাট এখন মাছ হবে না ডিম হবে এটাই ডিসাইডেড হচ্ছে। তোমাদের দাদাভাই এখন যাবে বাজারে, বাজার থেকে যদি মাছ নিয়ে আসে তো আজকে মাছ রান্না করবো, আর আমার ডিম সিদ্ধ করাও হয়ে গেছে। তো সব মিলিয়ে এখন ঘেটে ঘোয়া, তারপরে আবার অনেক কাপড় জামা কাচা হয়েছে। এই যে দেখো, এই সব চাদরগুলো মানে সব বিছানো ছিল, এসে থেকে আর কাচা হয়নি, একদম বিনে জড়ো করে রেখেছিলাম। তো এগুলো কেচেছি। আর এদিকে রয়েছে ব্যাগটা এখনও তোলা হয়নি, সেই মুছেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর থেকে এখনও পর্যন্ত ব্যাগ তুলতে পারিনি। তো আজকে সব এই কাজগুলো করে নেব। তো দেখো সারাদিন কী করি, আজকের ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। তো চলো ব্লগটা স্টার্ট করি। যাই হোক, সকালবেলা চলে এসেছি বিছানাটা গোছাতে। তোমরা নিশ্চয়ই দেখে হাসবে যে আমি কাঁথাটা কেন গোছাচ্ছি। আমার যেহেতু এখনও কোনো কমফর্টার নেই, আর আমাদের ঘরে যেহেতু অনেক ঠান্ডা, সারা রাত কুলার চলে, ওই জন্য আমাদেরকে এখনও কাঁথা ইউজ করতে হয়। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, দেখবে যখন তোমার মনে হবে যে তোমার ওপর অনেক দায়িত্ব চাপিয়ে দিচ্ছে পরিবারের লোকজন বা আশেপাশের লোকজন, তখন কিন্তু এটাই বুঝতে হবে তুমি পরিবারকে তোমার তরফ থেকে অনেক কিছু দেখিয়ে দিয়েছো। ওই জন্য তারা একটা এক্সপেকটেশন নিয়ে বসে আছে যে না, একে যদি দায়িত্বটা এর ওপর দেওয়া যায় সে করতে পারবে। আমি বলছি না যে পরিবারের দায়িত্ব পালন করবে না, বাবা মা ছেলে মেয়েদের বড় করে তার দায়িত্ব পরবর্তীকালে যাতে ভাগ করে নেওয়া যায় সেই কারণে, তবুও সেই দায়িত্বর মধ্যে একটা লিমিট, একটা মানে মাপজোপ সব কিছুই থাকা উচিত। কোনো দিনই সবার ওপর মানে একজনের ওপর সব কিছু দায়িত্ব চাপিয়ে দিয়ে তাকে বেশি প্রেশার ক্রিয়েট করা আমার মনে হয় না কোনো বুদ্ধিমানতার পরিচয়। অন্তত আমার এটা মানে এটার আমি ঘোর বিরোধী। দেখবে অনেক মেয়েই তো চাকরি করে, তারা কিন্তু সংসারে কন্ট্রিবিউট করে। কীরকম কন্ট্রিবিউট করে? তার হাজব্যান্ড ধরো একটা ফ্ল্যাট কিনছে বা একটা গাড়ি কিনছে, সেখানে কিন্তু তার কন্ট্রিবিউশন থাকে। বাট এমনও অনেক পরিবার আছে যেখানে কিন্তু ফ্ল্যাট গাড়ি সবই আছে, কিন্তু তারা কোনো মানে কন্ট্রিবিউট করতে পারে না। তার মানে যখনই তোমার পরিবার বুঝে যাচ্ছে যে তোমার হাতে টাকা আছে বা তুমি অনেক বড় বড় দায়িত্ব নিতে সক্ষম, তখনই তোমাকে সেখানে ইনভলভ করে দিচ্ছে। তার মানে এই নয় যে তুমি বেশি বেশি দায়িত্ব পালন করবে না, অবশ্যই দায়িত্ব পালন করো, কিন্তু যারা তোমার ওপর দায়িত্বটা চাপিয়ে দিচ্ছে তাদেরও আমার মনে হয় একবার ভাবা উচিত যে একটা মানুষের ওপর সব দায়িত্ব চাপিয়ে দিলে সে কখনোই দায়িত্বটা 100% ফিল আপ করতে পারে না, বরঞ্চ তার আরও বেশি কষ্ট হয়ে যায়, তার সাথে মনোমালিন্য তৈরি হয়, সংসারে একটু হলেও খুঁটিনাটি লাগতেই থাকে। কালকে এগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছিল, মানে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম, আজকে একটু রোদে দিয়ে দেবো, কারণ অনেক দিন হয়ে গেল তো একটু ধুলো ধুলো পড়েছিল। একদম ক্লিন থাকলে দেখতে ভালো লাগবে, তাই ভাবছি একটু রোদে দিয়ে দিই। মেয়ে যখন সংসারের সব কাজ একা করতে থাকে, তার ওপরও কিন্তু সবাই হাল ছেড়ে দেয় যে ও তো একা করে, ও ঠিক সামলে নেবে। দেখবে ফেসবুকে মাঝে মাঝে একটা শায়েরি আসে, যে মানসিকভাবে যত শক্ত তার পাশে কিন্তু সে কারোর বিপদে কাউকেই পায় না। এই কথাটা কিন্তু একেবারে মর্মে মর্মে উপলব্ধ। দেখবে যে মানুষটা নরম বলে সবাই জানে, তার যদি কোনো একটা মানে ফলস পজিশনে সে পড়ে, তার পাশে সে অনেক কাউকে পাবে। বাট যে মানুষটা দেখবে একটু শক্ত, নিজেকে সামলাতে পারে, তার সে যত বিপদেই পড়ুক তার পাশে কিন্তু কেউ এসে দাঁড়াবে না। এই কথাগুলো না সত্যি, দেখবে এগুলো উপলব্ধি করে দেখবে, আর আশেপাশে তাকিয়েও দেখবে, এগুলো কিন্তু চরম বাস্তব। তো যাই হোক, চলো, আমার বাড়িতে এসে তো এখন মোছামুছি কাচাকুচি এইসব চলতেই থাকছে। অ্যাকচুয়াল একটা বাড়িকে নিট অ্যান্ড ক্লিন রাখা, সমস্ত কিছু মেনটেন করে রাখার মধ্যে যে কত
কতটা মানে প্রেশার বা কতটা পরিশ্রম থাকে সেটা যারা রাখে তারাই জানে। অনেকে তো অনেক রকমভাবেই রাখে, বাট আমরা যারা একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তাদের স্বাভাবিকভাবেই খাটনিটাও একটু বেশিই হয়। তো যাই হোক চলো, আমার গাছটা অনেক দিন ধরে মারা যাচ্ছিলো, তো গাছটায় সেইভাবে জল দেওয়া হয়নি, যেহেতু ইনডোর প্ল্যান্ট সেহেতু অতটা জল মানে খাই না। তার জন্য আজকে যেহেতু একটু শুকনো শুকনো দেখলাম, ভাবলাম একটু জল দিয়ে একটু হাওয়াতে রাখি। তারপর কালকে যে মানে বেডশিটগুলো কাচা হয়েছিল ওগুলো এখন গুছিয়ে রাখবো। গরমে এই সমস্ত জিনিস গুছিয়ে না রাখতে পারলে ডাই করে রেখে দিলে সেটা যেন আরও বেশি মানে কষ্টদায়ক। ওই জন্য আমি চাইছি এখন মানে যতই গরম লাগুক যাই লাগুক আমি এই কাজগুলো করে নিই। রান্নাবান্নার যেহেতু তেমন কোনো প্রেশার নেই, এই কাজগুলো করতে টাইম লাগবে না। আর আমি না যতটা সম্ভব সকালের দিকে কাজটা সেরে রাখতে চাই, মানে যেদিন ফ্রি থাকি। যদিও রোজ বলবো না, এক এক দিন যেদিন সকালে কাজ করি না সেদিন তো রাতে করতেই হয়। তবে এই কাপড় জামা গোছানোটা আমি একদম ফুল এনার্জি নিয়ে সাথে সাথে করে ফেলি, নইলে এটাতে আমার ভীষণ লেথার্জি, তোমাদেরকে বরাবরই আমি বলি। আর এই বেডশিটগুলো না বেশ ভারী আছে জানো তো, আর আমার শরীরটা কেন জানি না কয়েকদিন ধরে উইক লাগছে। আমার এই সমস্ত কাজ কর্ম এগুলো ভাল লাগছে না করতে, মনে হচ্ছে বসে বসে ল্যাদ খাই এরকম মনে হচ্ছে। তোমরা দেখবে দুদিন যাবৎ আমি লেথার্জির জন্যে ভ্লগও দিতে পারিনি, অনেক ভ্লগ আমার মিস চলে গেছে। কিন্তু মানে কি বলবো আমি জানি না কেন এত ক্লান্ত ফিল করছি আমি, মানে খুবই খারাপ লাগছে। তো চলো কথা বলতে এগুলো আমি গুছিয়েই নিলাম। এগুলো এখন আলমারিতে ঠিকঠাক সেট করে রাখবো। আলমারিতে তো বলছি কাপড় জামার আমাদের রাখার জায়গার অভাব, এখন গুজে গুজে ঠিকঠাক করে রাখতে হবে। আর বেডশিট তো অনেক হয়ে গেছে, বিয়ের সব বেডশিট, আমি এখনও পর্যন্ত বেডশিট কিনিনি, মা আমাকে দিয়েছে ঈদে। মানে ওইগুলো এখন বিছাবো না, যখন কোনো স্পেশাল অকেশন থাকবে তখন বিছাবো। তো এখন ভেতরে ভরেই রেখেছি আর বেডশিটগুলো ঠিকঠাক করে রাখছি। তো এটা আমি কোথায়, এটা নিচেতে রাখি চলো, নাহলে ওপরটায় আর ধরছে না। আর সুতির বেডশিটগুলো না মাঝে মাঝে থাকলেও ভালো লাগে, দেখবে কোথা থেকে এসে যদি মনে হয় যে একটু ফ্রেশভাবে রিল্যাক্স করব, তখন বেডশিট চেঞ্জ না করলে হয় না। ইতিমধ্যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, আজকে আমি আনতে বলেছিলাম কয়েক প্যাকেট মশলা, নুন, মাছ নিয়ে এসেছে, কিছু সবজি নিয়ে এসেছে, খুবই অল্প অল্প আনতে বলেছিলাম। আজকে আবার তোমাদের দাদাভাই যেন ইলিশ মাছ নিয়ে এসেছে, যদিও এখন ইলিশ মাছের সময় নয়, তবুও বলছে পেলাম, মনে হলো মোটামুটি ভালোই আছে, তো নিয়ে নিলাম। বলছে নাকি 1200 টাকা করে কিলো বলছিল, তারপর বার্গেনিং করে ওটা 1000 টাকাতে দিয়েছে। তবে খেয়ে যা বুঝলাম ওটা ইলিশ নয়, ইলিশের সাথে ক্রস করা। আর সেন্ট আছে, বাট কী বলো তো, স্মেলটা ঠিকঠাক আছে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এটাতে তো কাঁটাই নেই। ইলিশ মাছের বিশেষত্বই তো হচ্ছে অজস্র কাঁটা থাকবে। আমি বলছি ও তুমি কাঁটা দিয়ে বিচার করলে যে এটা অরিজিনাল ইলিশ কি না? তো চলো দেখো মাছটা তোমাদের দেখায়। তবে মাছের স্মেলটাও ভালো আছে, মাছটা দেখতেও ভালো আছে, টেস্টের দিক থেকে একটু ডিফার করবেই। এখন তো ধরো গরমকাল, গরমকালে তো ইলিশ ভালো হয় না, ইলিশ হচ্ছে বর্ষাকালে ভালো হয়। আর বাংলাদেশি আপুরা তো বলে শীতকালে নাকি ইলিশ খেতে ভালো লাগে, যদিও বাংলাদেশি আপুদের মতো তো আমরা আর এত ইলিশের স্বাদ পাই না। ইলিশ মানে আমাদের কাছে এখনও পর্যন্ত একটা মানে মানে অনেক একটা ভালো ব্যাপার যে আজকে আমাদের বাড়িতে ইলিশ এসেছে। আমরা যারা মধ্যবিত্ত মানুষ তাদের বাড়িতে তো ইলিশ ফ্রিকোয়েন্টলি আসে না, তাদের বাড়িতে ইলিশ আসা মানে সেই দিনটা স্পেশালি হয়ে যায়, বিশেষত বর্ষাকালে। তো যাই হোক চলো ইলিশটা এখন ঢালি। আর কত আদা নিয়ে এসেছে দেখো, আদা রসুন শেষ হয়ে গেছিলো, ওকে বললাম যে আদা রসুন আনবে, রসুন নিয়ে এসেছি, ওখানে আমাদের গ্রামে অনেক কম টাকায় বিক্রি করছিল, তো মা পাঠিয়ে দিয়েছে আমাকে 500 মতো রসুন। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আদা। আর এই যে মাছটা দেখো, মাছটা কিন্তু বেশ ভালো দেখতে, খারাপ না। এখান থেকে আবার কয়েক পিস আমার শ্বশুর শাশুড়িকে পাঠাবো, যেহেতু তোমাদের দাদাভাই যাবে, আর আম পাঠাবো। তারপর চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্ট ওই যে আমার পছন্দের লাড্ডু, ব্রাউন ব্রেড আর ডিম সিদ্ধ। আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে কর্নফ্লেক্স, দুধ, কর্নফ্লেক্স আর কলা আর ডিম সিদ্ধ, তো ওরটা আমি রেডি করে দেবো। আর এখন চলো দুধটা গরম করে নিই। দুধটা মাইক্রোওভেনে, ও আবার চিনি দিয়ে খেতে ভালোবাসে। আমি আবার যখন দুধ কর্নফ্লেক্স খাই আমি চিনি নিই না, জানো তো কেন জানি না, আমার দুধে চিনি নিলে একদম গা গুলিয়ে যায়, আমার হালকা মিষ্টিটাই ভালো লাগে। তো আমি একটু দুধে জলটাও মেশাই, জানো তো কেন বলো তো, এই দুধটা তো খুব ঘন থাকে, এত ঘন দুধ তো খাওয়াটা ঠিক না। আর ওই জন্য আমি একটু জল মিশিয়ে চিনি দিয়ে একবার মাইক্রোওভেনে 40 সেকেন্ড মতো দিয়ে দিই, বেশ সুন্দর গরম হয়ে যায়। আর ও আবার কর্নফ্লেক্সটা একদম নরম হয়ে গেলে খেতে পছন্দ করে, আমি কিন্তু একটু শক্ত শক্ত থাকে এটাই পছন্দ করি। তো চলো ওভেনে দিয়ে দিই। হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি টেবিলে। অ্যাকচুয়ালি আজকে আমার প্রচুর গরম হচ্ছে, আর কর্নফ্লেক্সের এত বড় কৌটো আমি আর পেলাম না, ওই জন্য প্যাকেট থেকে ইউজ করে করে কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেল। এখন একটা কলা দিয়ে দেবো, কলা মানে কলাগুলো খুব মিষ্টি ছিল, আর ও আবার দুধ কর্নফ্লেক্সে কলা খেতে ভীষণ ভালোবাসে। আমি আবার কলাটা নিই না, আমি শুধুমাত্র দুধ কর্নফ্লেক্স খাই, তো কলা না হলেও আবার কর্নফ্লেক্স খাবে না।
তো যাই হোক, ওটা খেয়ে নিক। আর ফোনটা দেখতেই পাচ্ছ, আমার ফোনের স্ক্রিনে কিছু দেখা গেল কি আমি জানি না, ও আবার পরে বলবে তুমি আমার স্ক্রিনে সব কিছু কেন শেয়ার করে দিয়েছো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা মানে বাসনপত্রগুলো আমি মেজে নিচ্ছি। আমার রান্নাঘরের ছোট জায়গা, বাসনপত্রগুলো না মাজলে মানে জায়গাতে আমি ম্যানেজ করতে পারি না। এখন আমার অনেক কাজ আছে, ইলিশ রান্না করব, ইলিশ পরিষ্কার করব, সবজিগুলো ধুয়ে রাখবো। আর ইলিশ আমি এই জীবনে প্রথম রান্না করব, জানো তো। আমি কোনো দিন এই 2 বছরে ইলিশ রান্না করি না। আমার একটু ভয়ও লাগছে, এত দামি মাছ নিয়ে এসেছে এত টাকা দিয়ে, যদি নষ্ট করে দিই আমার আর মানে মান সম্মানটা কিছু থাকবে না। তার জন্য আমি কিন্তু বেশ চাপে আছি। দেখো, চাপে থাকতে থাকতে রান্নার মশলাটা কষিয়ে ফেলেছি। বুঝতেই পারছো কতটা চাপে আছি, পুরো প্রিপারেশনটা দেখাতে পারিনি। সর্ষে পোস্ত বেটে রান্না করেছিলাম, তবে সত্যি বলছি রান্নাটা খুব ভালো হয়েছিল, এতটা টেস্ট হয়েছিল। ঝোলটা, ইলিশের তো মেনলি আমরা ঝোল খেতে পছন্দ করি, অনেকে হয়তো ভাজা খায়, বাট টাটকা ইলিশ আনলে না আমরা হাত মাখা ঝোল, সর্ষে পোস্ত দিয়ে ঝোল, এগুলো ভীষণ পছন্দ করি। ভাজা কখন সন্ধ্যা থেকে এত মাইক বাজছে যে আমি তোমাদের সাথে কথাই বলতে পারিনি। এই 8:30-15টাতে মাইক বাজা হচ্ছে শেষ হলো, তারপর রান্নাবান্না আমাদের মোটামুটি হলো। আর আজকে গরমটা খুব বেশি পড়েছে। এবার ওইদিকে লাইটটা বন্ধ করো, লাইটটা একটু জ্বালাও তো। আজকে গরমটা খুব বেশি পড়েছে, তাই আমি ভাবছি যে এখনই তোমাদের সাথে একটু কথা বলি। এতক্ষণ আমি লাইভ করছিলাম, যখন নেটওয়ার্ক বলছে মাইক বাজা বন্ধ হলো, যাও ওদিকে যাও, যখন মাইক বাজা বন্ধ হলো তখন হচ্ছে আমি লাইভ টাইপ করলাম। তো এত গরম লাগছে। আর আজকে তো আমি তোমাদের দাদাভাই তো আজকে ইলিশ মাছ এনেছিল, তো আমি জীবনে প্রথম ইলিশ মাছ রান্না করেছি জানো। তবে খেতে খুব টেস্ট হয়েছিল, কিন্তু ইলিশ মাছটা না ইটসেলফ কোনো টেস্ট নেই। এখন তো ইলিশ মাছের সময় নয়, এনেছে ঠিক আছে, তবে আমি রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তখন আমার ফোনটা এতটা ডিস্টার্ব হচ্ছিল যে কিভাবে শেয়ার করব। আর এখন রাতের বেলা হয়েছে ইলিশ মাছের 2টো মাথা ছিল, কালকে পুঁই শাক দিয়ে করবো, তার সাথে পুঁই শাক এনেছে। আর আজকে করেছি হচ্ছে রাতের বেলা ঝিঙে আলু আর ওই পুঁই শাক, ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে তরকারি। চলো তরকারিটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়াল কাজকর্ম গুছিয়ে উঠতে তো খুব একটা পারছি না, রান্না বান্না ওই রকমই চলছে। তো দাঁড়াও দেখাই তোমাদেরকে রান্নাটা কেমন হয়েছে। এই যে দেখো, এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে এই ঝিঙে আলুর তরকারি হয়েছে। আর আমার না এখন আপাতত একটাই কড়া, জানো তো, ওই জন্য না মানে আমি অন্যান্য কড়া দেখাতে পারি না। এখানে হচ্ছে ভাত মানে উপর দেওয়া আছে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা আছে, রাতে বেগুন হচ্ছে ভাজা হবে, আর এই তরকারিটা হবে। আর এদিকে তো ভাত গরম গরম আছেই। এখন আমাদের খাবার দাবার রেডি হচ্ছে, মানে দেখালাম তো তরকারি কি কি হয়েছে। আর এখন আমি হচ্ছে আম কাটছি। কালকে এই আমগুলো কিনে নিয়ে এসেছে, কিন্তু সত্যি কথা বলতে হিমসাগর আর ল্যাংড়া ছাড়া আমার কোনো আমি ভালো লাগে না। এগুলো হচ্ছে মানে অসময়, এখন তো হিমসাগর বা ল্যাংড়া তো খাওয়ার মতো হয়নি, বাজারে আসেনি, তো এটা বেশ ভালো। তো কালকে কেটেছিলাম, কিন্তু টক মিষ্টি, জানো তো আমার না পাকা আম টক মিষ্টি ভালো লাগে না। আমার মনে হয় পাকা আম একটু মানে একদম চিনির মতো মিষ্টি হলে আমার ভালো লাগে। সেই জায়গা থেকে আমার ল্যাংড়া আর হিমসাগরই পছন্দের। তো এনেছি যখন কাটতে তো হবেই, তো এখন কাটি তাহলে। একটাই কাটবো। কালকে আম নষ্ট হয়েছে জানো তো, আমি কেন জানি না। আগে আমি এত টক খেতে ভালোবাসতাম, এখন এতটুকু টক আমি সহ্য করতে পারি না জানো। টক কোনো জিনিসের প্রতি আমার একটুও ভালোবাসা নেই, শুধুমাত্র আমি টক দইটা খাই। এখন আমটা একটু টক ছিল বলে আমার একদম ভালো লাগছে না, বাট এই আমটা তো একদিন রেস্ট পেয়েছে, এখন একটু মানে মিষ্টি হয়ে গেছে, পরে আমাকে আবার একটা কাটতে হয়েছিল। এখন আমি একটু টেস্ট করে দেখব। এই টক লাগলেই না আমার একদম বাজে লাগছে। টক জিনিসের প্রতি আমার এত মানে বিতৃষ্ণা চলে এসেছে যে কি বলবো। এখন তোমাদের দাদাভাই বললো শশা কাটো, তোমাদের দাদাভাই যে কী শশা খেতে ভালোবাসে, 2 বেলা করে শশা খাবে জানো। তার জন্য আমাকেও কাটতে, বাট শশা আমার একেবারেই অপছন্দের একটা মানে ফল যাকে বলে। শশা খেতে আমার একমাত্র ট্রেনেই ভালো লাগে, যদি কোথাও ট্রাভেল করি। এখানে হচ্ছে আমি কালকে ঢ্যাঁড়স রান্না করেছিলাম, তোমাদের দাদাভাই বলছে ঢ্যাঁড়সে কি তুমি একটু মিষ্টি দিয়েছো, ঢ্যাঁড়সটা কেন মিষ্টি মিষ্টি লাগছে। আমি কিন্তু একটু মিষ্টি দিয়েছিলাম, বাট ওকে বলিনি আমি। তো যাই হোক, এই যে ঢ্যাঁড়স চচ্চড়িটা, আর এটা হচ্ছে আজকে রাতের মানে টাটকা তরকারিটা যেটা রান্না করেছি, আর বেগুন ভাজা, এইসব কিছুই আছে। আশ করে নিই, রাতের বেলা তো এটাই কাজ থাকে। আর আজকে আমার ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছে, মানে লিকুইড ফেস ওয়াশটা আছে, এখন মুখটাও ধুয়ে নেব। এখন বাজে 11:40, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে গেছি। আর মানে আজকে একটু দেরি হয়ে গেল, যদিও এর থেকেও আমাদের দেরি হয়। আর আমার না হঠাৎ করে পায়ে একটু লেগে গেছে জানো তো, কেন জানি না, খুব কষ্ট হচ্ছে।
তো তার মধ্যেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, কারণ ব্লগটা এন্ড করার আছে। আবার বেডে চলে গেলে আর কথা বলতে পারবো না, প্রচুর গরম হচ্ছে আজকে, এতটাই গরম এই যে আমরা কুলার চালিয়ে নিয়েছি, কুলারে জল ভরে নিয়েছি। কুলার আবার সারা রাত চালালেও শরীর খারাপ করে, তো এই নিয়ে প্রবলেম। যাই হোক, এখন একটু রাতে যদি ভালো করে ঘুমাতে পারি সেটাই ভালো হবে। পায়ে একটু ভলিনি দিলাম, দেখি ব্যথাটা হয়তো একটু হলেও কমবে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমি জানি না তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর যাদের নতুন কেউ থাকো যে এখনও সাবস্ক্রাইব করোনি, ভালোবাসা দিয়ে সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।